অলরেডি তো প্রায় 20 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, ডেপ্রিসিয়েশন, এই নোটটা আমি আজকেই তৈরি করছি। নোট না, এটা হচ্ছে রুল। রুলগুলো কি আপনাদের জন্য কি ইফেক্টিভ হচ্ছে না হচ্ছে না? আমি তো এগুলো এডিশনালি তৈরি করতেছি। অবশ্যই রুলগুলো রুলগুলো ইফেক্টিভ ফলো হচ্ছে ভাই, করার কারণে রুলগুলো তো সহজ পড়লেই মনে হচ্ছে। সবকিছু সহজ মনে হচ্ছে। ভাইয়া দেখেন সত্য কথা বলি, ওই যে শুরুতে যে আপনি জার্নালের যে রুল গুলো দিয়েছিলেন, ওই রুলগুলো হুম, ভালো করে পড়ার কারণে অ্যাডজাস্টিং জার্নালের রুল আমার আলাদা করে মনে হয়েছে, মানে ওইটাকে খুব ভালো করে দেখার প্রয়োজন হয়নি, নর্মালি হুম, অ্যাডজাস্টিং হুম, জার্নালটা হয়ে গেছে। রাইট। সো আমি এই এই রুলগুলো আমি বাংলায় করে দিয়েছি, কারণ বাংলায় আমাদের মনে রাখতে সুবিধা হবে। বাংলা ইংলিশ মিলিয়ে, ঠিক আছে, যেটা বাংলা দরকার বাংলা, ইংলিশ মিলিয়ে আছে, ওকে। ডেপ্রিসিয়েশন, এটার বাংলা হচ্ছে অপচয়। ডেপ্রিসিয়েশন মানে কি? স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকে ডেপ্রিসিয়েশন বলে। ঠিক আছে, এক কথায় স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস। আপনি একটা গাড়ি ব্যবহার করতেছেন, একটা মেশিন ব্যবহার করতেছেন, এই মেশিনটার কি অবচিতি হচ্ছে না? অবচয়তি হচ্ছে, মানে হচ্ছে মেশিনটা ক্ষয় হচ্ছে। ক্ষয় হওয়ার ফলে তার মূল্য কমে যাচ্ছে। তার মানে প্রোডাকশন যে ক্যাপাসিটি, ওইটা কমে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, যে কোনো জিনিসের একটা আয়ুষ্কাল থাকে, তাই না? মানুষেরও থাকে। ঠিক আছে। সো এই যে ডেপ্রিসিয়েশন, স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস, এইটা হচ্ছে একটা অর্গানাইজেশনের একটা খরচ। ঠিক আছে, অর্গানাইজেশনের একটা খরচ। ওকে। তো এই খরচটাকে খরচ আকারে গণ্য করতে হবে, এবং এই খরচটাকে বের করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। ঠিক আছে, কারণ আমি মেশিনটা কিনে আনছি, এই মেশিনটা দিয়ে আমি প্রোডাকশন করতেছি। তো মেশিনটা আমি অন্য অন্য খরচ অনেক কিছু দিতেছি, স্যালারি দিচ্ছি, ভাড়া দিচ্ছি, রেন্ট দিচ্ছি। তো আমার যে মেশিনটা আমি ব্যবহার করতেছি, ফার্নিচার ব্যবহার করতেছি, এগুলো তো আমার মূল্য হ্রাস পাচ্ছে, তাই না? তো মূল্য হ্রাসটাকেও তো খরচ আকারে কনসিডার করতে হবে, নাহলে তো আমার অ্যাকাউন্টিং যে পলিসি, ওই পলিসি কিন্তু আমার কি হচ্ছে না, ভায়োলেট করা হচ্ছে আমার। ঠিক আছে, মানে প্রপার ইনকাম আমি করতে পারছি না, কারণ এটা খরচ হচ্ছে। যদিও এই খরচটার একটা নাম হচ্ছে অদৃশ্যমান খরচ। ঠিক আছে, এটা কোনো নন ক্যাশ খরচ না। ক্যাশ খরচ আর নন ক্যাশ খরচের মধ্যে পার্থক্য কি বলুন তো? ক্যাশ খরচ মানে হচ্ছে কি? নগদ অর্থ ব্যবহার করে যে খরচটা নগদ করা অর্থ, যায়। নগদ অর্থ আউটফ্লো হয়ে যায়, তাই না? কিন্তু জি। এখানে নগদ অর্থ আউটফ্লো হয় না। এখানে মূল্যটা অদৃশ্য হ্রাস খরচ পায়। হচ্ছে কেন? অদৃশ্য খরচ হচ্ছে, মূল্যটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, মূল্য হ্রাস পাচ্ছে। সো এই যে ডিপ্রিসিয়েশন বের করার জন্য আমাদের কয়েকটা জিনিস আমাদের লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে যে, নাম্বার ওয়ান হচ্ছে কস্ট অফ দ্য অ্যাসেট। কস্ট অফ দ্য অ্যাসেট মানে হচ্ছে ওই অ্যাসেটটা পারচেস করতে আমাদের কত টাকা খরচ গেছে। ঠিক আছে, কস্ট অফ দ্য অ্যাসেট, অ্যাসেটটা কিনতে কত খরচ গেছে, পারচেস কস্ট। আচ্ছা, আপনি যদি একটা ফ্রিজ কিনেন, ধরেন আপনি 80,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনছেন। এই ফ্রিজটা আপনি পিক আপে করে আনতে আপনার খরচ গেছে 1,000 টাকা। এই ফ্রিজটা আপনার মানে স্থাপন করতে, আপনার বাসায় কানেকশন করতে, লাইন দিতে, ঠিক আছে, যাবতীয় লেবার খরচ, ওইখানে গেছে ধরেন আরো 1,000 টাকা। তার মানে হচ্ছে এটা হচ্ছে মেশিনের মূল ব্যয়। মেশিন না, ধরেন এটা ফ্রিজের মূল ব্যয়, ফ্রিজের মূল ব্যয়। আর এই যে এই ফ্রিজটা কিনছেন দেখে তো এটা ডেলিভারি কস্ট, তাই না? ডেলিভারি কস্ট। একটা হচ্ছে ইনস্টলমেন্ট কস্ট, ইনস্টলেশন কস্ট। তো এই দুইটা খরচের নাম হচ্ছে মেশিনের আনুষঙ্গিক ব্যয়।
মেশিনের আনুষঙ্গিক ব্যয়। তাহলে আপনাকে যদি আমি বলি যে ভাই আপনার ফ্রিজটা কত কত মানে আপনার ফ্রিজে আপনার খরচ গেছে কত, আপনি কি ৮০,০০০ টাকা বলবেন নাকি ৮১,৫০০ টাকা বলবেন, কোনটা বলবেন? মেশিনের ব্যয় কত, ফ্রিজের ব্যয় কত? ৮৮,৫০০। ৮১,৫০০ বলবো, কেন বলবো? কারণ ফ্রিজটা যদি না কিনতাম, সবকিছুর খরচে। হ্যাঁ কারণ ফ্রিজটা যদি না কিনতাম, এই খরচ দুইটা কি জন্ম নিত? নিত বলেন? না। এটা কিনছি দেখে তো এই দুটো খরচ আসছে, তাই না? সুতরাং কোনো সম্পত্তির মূল্য যদি আপনি বের করতে চান, ওই সম্পত্তির উপরে কস্ট বের করতে চান, তাহলে আপনাকে বলতে হবে ওই মেশিনের বা ওই সম্পদের ক্রয় মূল্য প্লাস আনুষঙ্গিক যাবতীয় ব্যয়, এই দুইটাকে মিলে বলা হয় কস্ট অফ দা মেশিন or কস্ট অফ দা অ্যাসেট। ক্লিয়ার কনসেপ্টটা? কনসেপ্ট ক্লিয়ার? ভাই ক্লিয়ার। সবার জন্য ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার না হওয়ার কোনো কারণ নেই। তাহলে সম্পদ কিনতে মোট খরচ প্লাস হচ্ছে সম্পদের আনুষঙ্গিক ব্যয়, আনুষঙ্গিক দুইটা খরচ। মিলে, ঠিক আছে, আনুষঙ্গিক খরচ। শোনেন, আমি লেখার সময় কিছু জিনিস মিস হয়ে যায় যেহেতু তাড়াহুড়া করে করছি, বাট আমি এগুলো বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? আনুষঙ্গিক খরচ। দেন একটা মেশিন আমরা যখন কিনি বা একটা, হ্যাঁ, সেই মেশিনটার একটা ইয়ে থাকে, একটা ইউজফুল লাইফ মানে কি জানেন? কত বছর পার্টিকুলার ইউজ করা টপিক যাবে? ইউজ করবে কত এটা। বছর ইউজ করা যাবে, এরকম একটা টেন্টেটিভ একটা ইয়ে তো থাকে, তাই না? হুম। আজীবনের জন্য ইউজ করা এরকম কি থাকে কোনো কিছু? যে কোনো একটা জিনিস কিনা একটা ই থাকে যে আমি এটা 10 বছর ব্যবহার করতে পারবো মিনিমাম, ঠিক আছে, 10 বছর। বলে আর কি লাইফ টাইম, কিন্তু লাইফ টাইমের একটা এক্সপেরি আছে। হ্যাঁ, লাইফ টাইম থাকতেই হবে যে এ, এত বছর তো ই ব্যবহার করা যাবে, ঠিক আছে। সো এটাকে বলা ইউজফুল লাইফ, মেশিনটা কত বছর ব্যবহার করা যাবে। তো ধরেন 10 বছর আপনি ব্যবহার করলেন, 10 বছর পার হয়ে গেল, এখন কিছু কিছু মেশিন 10 বছর পরে একবারে ভ্যালুলেস হয়ে যায়। ভ্যালুলেস মানে কোনো দাম পাওয়া যায় না, বাঙালি। ভাঙ্গারি। আবার কিছু কিছু মেশিন আছে যেগুলো ধরেন এই ইউজফুল লাইফের পরে কিছু না কিছু মূল্য কিন্তু পাওয়া যায়, মানে আপনি বিক্রি করলে মূল্য পাওয়া যায়, ঠিক আছে। সো এই যে ইউজফুল লাইফ, ইউজফুল লাইফের পরে মেশিনের মানে লাইফ টাইম, এস্টিমেটেড লাইফ টাইম, এরপরে যে মূল্যটা পাওয়া যায় তাকে বলা হয় থাকে রেসিডুয়াল ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, অথবা স্যালভেজ ভ্যালু। একটু অবলিক দিয়ে লিখে রেখেন, স্যালভেজ ভ্যালু। স্যালভেজ কয়টা নাম আছে? রেসিডুয়াল তিনটা। ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু। মানে মেশিনের আয়ুষ্কাল, মেশিনের আয়ুষ্কাল শেষ শেষ হয়ে গেলে তখন যেই মূল্যটা পাওয়া মূল্য যায় পাওয়া যায়। তাকে বলা হয়ে থাকে স্যালভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু। স্ক্র্যাপ তো বুঝেন তাই না? স্ক্র্যাপ মানে বাঙালি হচ্ছে হলো। ভাঙ্গারি অনেক স্ক্র্যাপের ব্যবসাও করে, তাই না? অনেক অনেক লোক স্ক্র্যাপের একটা ব্যবসা আছে না, ধোলাই খালে আছে, তারপরে আরো এখ- এখন সারা কেরানীগঞ্জে আছে। বাংলাদেশেই আছে। হ্যাঁ, স্ক্র্যাপের ব্যবসা করে, ওই যে আপনার জাহাজ ভাঙা শিল্প, ওইটাও জাস্ট ওয়ান টাইপ অফ স্ক্র্যাপের ব্যবসা, তাই না? হুম ওই হুম। ধরনের ইয়েগুলো ওই ভাঙার ইগুলা নিয়ে বিক্রি করে আপনার পাট বিভিন্ন পাট বিক্রি করে। ফাউন্ড্রি শিল্পতে বিক্রি করে, তাই না? পাট পাট করে বিক্রিও করে, যেমন ধোলাই খেলে গেলে আপনি কিছু কিনতে গেলে, তাই না, অনেক কিছু পাস পাবেন না, পুরো একটা জাহাজ পুরো বিক্রি করে ফেলে বাঙালি। জাহাজ বিক্রি করে। তারপরে বিভিন্ন মেশিন, বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যায়, বন্ধ কারখানা বা কারখানা মেশিন নষ্ট হয়, পুরো মেশিনটা কিনে নিয়ে আসে, তাই না, ভাঙ্গারির মেশিনটা নিয়ে ওখান থেকে পাট আপনার পাট করে দোলাখাল বিক্রি গেলে করে। জাপান ইঞ্জিন পাওয়া যায়।
হ্যাঁ, ধলাই গাড়ির খেলে। তারপরে ইসে কি এটা, জুরাইন, পোস্তকলা ওদিকেও আছে, পুস্তকালয়, হ্যাঁ। তাই না? ওদিকেও পাওয়া যায়। সো এই তিনটা জিনিস কি বুঝতে পারছেন, এই টার্ম তিনটা জি জি জি, খুব ভালো হচ্ছে। বুঝতে পারছেন না, তাই না? সো এখন এই যে অ্যাকাউন্টিং মেথড আছে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং মেথড আছে, যে অ্যাকাউন্টিং এ বলছে যে আহ, মানে হিসাব তোমাকে সঠিকভাবে, মানে যে কোনো খরচ বা আয় তোমাকে সঠিকভাবে হিসাবায়ন করতে হবে। তো ডিপ্রিসিয়েশন হচ্ছে ওয়ান টাইপ অফ কস্ট, খরচ। ঠিক আছে? প্রতি বছর মেশিনের অপচয় আমাকে আমাকে মানে ইয়ে করতে হবে, লিপিবদ্ধ করতে হবে, বিকজ ইট ইজ অলসো অ্যান এক্সপেন্স। সো ডেপ্রিসিয়েশন বের করার বিভিন্ন মেথড আছে, বিভিন্ন মেথড। মানে আমি যে আমার সম্পদ থেকে যে ধরবো, ডেপ্রিসিয়েশন ধরবো, এই ডেপ্রিসিয়েশন ধরার এক এক কোম্পানি এক এক রকম নিয়ম ফলো করে। এটা মেশিনের ধরন অনুযায়ী নির্ভর করতে পারে। ঠিক আছে? অনেক সময় দেখা যায় মেশিন, যেমন ধর আপনি গাড়ির ক্ষেত্রে আপনি কিভাবে ধরবেন অবচয়টা? ও কত মাইল চলছে এরকম দেখি না আমরা? হ্যাঁ, কত মাইল চলছে এরকম দেখি না আমরা? হ্যাঁ, মাইলেজ হিসাব করা হয়। মাইলেজ হিসাব করি না আমরা? কি পরিমাণ মাইলেজ চলছে। ঠিক আছে? তারপরে ধরেন এই যে আপনি ধরেন একটা এক্স রে মেশিন বা একটা সিটি স্ক্যান মেশিন, এক্ষেত্রে আপনি কি করবেন যে ওই সিটি স্ক্যান মেশিন দিয়ে আপনার কতবার এতগুলো রিডিং সিটি নেওয়া স্ক্যান হয়েছে? রিডিং নেওয়া হয়। হ্যাঁ, এতগুলো রিডিং, এতগুলো সিটি স্ক্যান করা যাবে, তাই না? তো ওরে কি আপনি লাইফ স্প্যান দিয়ে করতে পারবেন, নাকি ওর ইউনিট কতগুলা করছে, এতগুলা ও করা যায়, এতগুলো অলরেডি করে ফেলছে, তাই না? তার উপরে ডিপেন্ড করবে, ঠিক না? তো মেশিনের ধরন অনুযায়ীও ডিপেন্ড করে। So, আমরা দেখি এখানে প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। একবারে সহজ সরল একটা মেথড। ঠিক আছে? একবারে সহজ সরল একটা মেথড। স্ট্রেট লাইন মানে হচ্ছে প্রতি বছর ডেপ্রিসিয়েশন হবে সমান। প্রতি বছর ডেপ্রিসিয়েশন হবে সমান হবে। হ্যাঁ, প্রতি বছর একই পরিমাণ ডেপ্রিসিয়েশন হবে, কোনো কম বেশি না। ধরেন একটা মেশিন আপনি কিনলেন আপনি 1 লাখ টাকা দিয়ে। মেশিনের মেশিনটা আপনি ব্যবহার করতে পারবেন 10 বছর। ঠিক আছে? 10 বছর পরে মেশিনের স্যালভেজ ভ্যালু হবে 5,000 টাকা। স্যালভেজ ভ্যালু তো আমরা বললাম না, স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু ভাঙ্গারিটা। তাহলে আমরা যখনই যখন যখনই আমরা কোনো মেশিনের ধরতে যাব, মানে এই স্টেট লাইন মেথডে, তখন ফর্মুলা হচ্ছে পার ইয়ার ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন অলওয়েজ ইয়ারলি বের করতে হয়। ডেপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান কস্ট অফ ডেপ্রিসিয়েশন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। তো ডেপ্রিসিয়েশন ধরতে গেলে আমার মেশিনের খরচ, তার থেকে কি আমার এখান থেকে স্যালভেজ ভ্যালু বাদ দিতে হবে। স্যালভেজ ভ্যালু কেন বাদ দিব? কারণ এটা তো আমার মানে মানে মেশিনের পরে, মেশিনটা পুরোপুরি ইউজ করার পরে এই ভ্যালুটা থাকবেই, কাজে তার উপরে তার ডেপ্রিসিয়েশন নাই। তাহলে এই 1 লাখ মাইনাস স্যালভেজ ভ্যালু হচ্ছে 5,000 টাকা, ইউজফুল লাইফ কত, 10 বছর। তাহলে কত আসে দেখেন তো? 9,500। 95,000 ডিভাইড বাই 10 সমান সমান 9,500। তাহলে প্রতি বছর এই মেশিনটা 10 বছর যদি মেয়াদ হয়, 10 বছর ইউজফুল লাইফ, তাহলে প্রতি বছর আমার কত টাকা করে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে? নয় নয় হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা করে করে। দিলে 10 বছরে ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে? বলেন, এটুকু বুঝছেন নাকি আপনারা? জি। বোঝা গেছে?
জি বোঝা গেছে, এতক্ষণ আমি জি জি করতেছি কিন্তু মিউট করা ছিল। আচ্ছা, বুঝতে এই পেরেছি ভাই। শামীম ভাই, রিয়াজউদ্দিন ভাই, সবাই বুঝতে পারছেন? খুব ইজি। জি বুঝতে আচ্ছা, জি পারছি। ভাই, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের ইয়ে। আচ্ছা, যদি এইখানে ইয়ে থাকতো, মেশিনের ডেলিভারি খরচ, মেশিনের ডেলিভারি খরচ 1,000 টাকা, তাহলে কষ্টের সঙ্গে যোগ হইতো এটা, অ্যাসেট ইনস্টলেশন কষ্টের সঙ্গে। খরচ, ইনস্টলেশন খরচ আরো 1,000 টাকা, তাহলে টোটাল মেশিনের কস্টের টোটাল টোটাল রায়। কস্টের সাথে টোটাল কস্ট এক হইতো লক্ষ 1,02,000 10,000 তাহলে টাকা। মাইনাস 5,000 ভাগ 10। তাহলে টোটাল কস্ট আমাকে ধরতে হবে মেশিনের মূল ক্রয় মূল্য আনুষঙ্গিক খরচ। প্লাস আনুষঙ্গিক খরচ আছে আরো 2,000 টাকা, তাই না? 1,02,000 তাহলে 1,02,000 টাকা আমার তো মেশিনের টোটাল খরচ। 97,000 টাকা থাকতো ভাগ 10। তাহলে মাইনাস যখন পাঁচ আমরা, হাজার হ্যাঁ, যখন আমরা 9,700। যখন আমরা ইয়ে করতে যাবো তখন এই সার্ভিস ভ্যালুটা বাদ দিয়ে আমাদের কস্ট বের করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? সো এটা জি একটু মনে রাখতে জি হবে, জি। হ্যাঁ। বেসিক কনসেপ্ট, এটা পারলে বাকিগুলো ইজিলি আমরা পারবো। তাহলে এইটা পারা যাবে। প্রতি বছর আমার একই হবে, মানে প্রতি বছর আমার 9,500 টাকাই হবে। তো এই হচ্ছে আমার একটা উদাহরণ দেওয়া আছে এখানে, ওরকম, এটা এখানে দেখে দিলাম, হ্যাঁ। দেন 2 নাম্বার হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ঠিক আছে? ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। আচ্ছা, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড মানে হচ্ছে, আপনারা আপনারা কি লোনের ইএমআই শিডিউল দেখছেন কখনো? ইএমআই শিডিউল, হ্যাঁ ব্যাংকে তো সবাই দেখছি দেখছে, তো, মানুষই দেখছে। ইএমআই সবাই তো দেখছি। ইএমআই শিডিউল দেখছেন? লোনের ইএমআই শিডিউল আপনি দেখবেন এরকম, যদি আপনি লোন নেন, ধরেন 8 লাখ টাকা লোন নিছেন, ঠিক আছে? 8 লাখ টাকা লোন নিছেন, লোনের কিস্তি হইতেছে ধরেন আপনি 10,000 টাকা, ঠিক আছে? তাহলে আপনি 10% রেটে ধরেন আপনি লোনের কিস্তি 8 লাখ টাকা তো এত কম হওয়ার কথা না। 8 লাখ টাকায় ধরেন আপনার 8 লাখ টাকায় আপনার কিস্তি হবে কত? ধরেন আপনি 10,000 না, ধরেন আপনি 15,000 টাকা, ধরেন 10,000 টাকায় কিস্তি, তো 10% রেটে লোন নিছেন। তো এটা হচ্ছে কি আপনার ইএমআই, তাই না? ইএমআই। তো এটার উপরে তখন কি করা হয়, যে 10% রেটে লোন নিছেন, 80,000 টাকা /12, ঠিক আছে? তো ধরেন সুদ আসবে, ইন্টারেস্ট, ইন্টারেস্ট আছে ধরেন আপনি এখানে, ধরেন আপনি 7,000 টাকা সুদ আসছে, সুদ। তারপরে এখানে কিন্তু লোনের ব্যালেন্সটা থাকে, ব্যালেন্স থেকে বাদ যায় কোনটা? সরি, তারপরে থাকে প্রিন্সিপাল। এই 8,000, 10,000 থেকে 7,000 সুদ বাদ দিলে 3,000 টাকা থাকে প্রিন্সিপাল। আর এখানে থাকে লোনের ব্যালেন্স। ব্যালেন্স কিভাবে থাকে? এই আগের টাকা থেকে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ গিয়ে এখানে থাকবে 8 লাখ, সরি 7,97,000। এইটা আবার এই জায়গায় চলে আসে 7,97,000। আবার এখানে ইএমআই তো সবসময় সেমই থাকবে, তাই না? এটার উপর আবার 10% সুদ, ধরেন এখানে সুদ আসবে 6,500 টাকা। তারপরে এখানে ধরেন আসবে কত? 3,500 টাকা আসল কাটা যাবে। তারপর এইখানে যে ব্যালেন্সটা আসবে এইখান থেকে এইটা বাদ, এটাকে বলা হয় ইএমআই শিডিউল। আপনারা অনেকে দেখেন নাই, ঠিক না? জি অনেকে দেখেন নাই, বেশিরভাগই দেখেন নাই, ঠিক আছে? এটাকে বলা হয় ডিমিনিশিং ডিমিনিশিং রেট অফ রিটার্ন, ঠিক আছে? সুমন ভাই আবার একটু দেখানো যাবে কি? এটা এখন আর দেখা যাবে না, এটা আমাদের এমনি বোঝানোর জন্য, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এনিওয়ে, তো
ডিক্লাইনিং ব্যালেন্স মেথড হচ্ছে আমরা যেরকম এই যে স্টেট লাইনে ধরলাম না যে প্রতি বছর আপনার 9,500 টাকা কিস্তি, সরি, যে ডিপ্রিসিয়েশন হবে, ঠিক আছে? ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটা কিভাবে করে, এটা হচ্ছে ওই যে স্টেট লাইনের মতোই। এখানে তো আমার ডিপ্রিসিয়েশনের রেট যদি দেওয়া না থাকে, ডিপ্রিসিয়েশন রেট ধরেন 20% রেট বা 10% রেট যদি দেওয়া না থাকে, আচ্ছা অঙ্কে যদি ডিপ্রিসিয়েশন কত পার্সেন্ট ধরবো, ঠিক আছে, এরকম যদি না ভাইয়া, থাকে। হ্যাঁ, এই ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে হচ্ছে আসলে তো এক একটা প্রতিষ্ঠানের এক এক ধরনের রেট থাকে, এক এক ধরনের সম্পদের উপরে এক এক ধরনের রেট থাকে। হ্যাঁ সেটা থাকে। ধরে ডেপ্রিসিয়েশনটা করতে হয়, সেটা হ্যাঁ, ধরে কিন্তু ডেপ্রিসিয়েশনটা করতে হয়। এই কিন্তু বছর যদি কত না থাকে। ডেপ্রিসিয়েশন করলাম, সেটার সেটার যেটা স্থিতি হলো সেটার পরে আবার আগামী বছর ওই রাইট, পার্সেন্টেজটা রাইট, রাইট, বাদ দিয়ে দিবে। স্থিতি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি সেটাই সেটাই লোনের ইএমআই শিডিউল ওইটাই ধরতে চেয়েছিলাম আর কি, যাক আমি বলে দিচ্ছি এখানে, যেহেতু আমরা অনেকেই নন কমার্সের তো। এখানে কি হবে, আমাদের শুরুতে ছিল কি যে প্রত্যেক বছর সিমিলার ডেপ্রিসিয়েশন, এখানে হবে কি দিনে দিনে ডেপ্রিসিয়েশন কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে, এটার সূত্রটা কি, ডেপ্রিসিয়েশন সমান সমান ওপেনিং বুক ভ্যালু ইন্টু ডেপ্রিসিয়েশন রেট। ঠিক আছে, একটা রেট থাকে কত পার্সেন্টের ডেপ্রিসিয়েশন ধরবো, রেট যদি দেওয়া থাকে তো থাকলোই। আপনার যদি বলে দেয় 20% রেট ধরো, ওইটা নিয়ে কাজ করবেন। আর যদি রেট দেয়া না থাকে, আপনাকে রেট বের করতে হবে এইভাবে, 100% ডিভাইড বাই ইউজফুল লাইফ। ধরেন 100% রেট নাই, ইউজফুল লাইফ হচ্ছে ধরেন 10 বছর, 10 দিয়ে ভাগ দেন, তাহলে 10% বের হবে রেট। ঠিক আছে, সো ডেপ্রিসিয়েশন আচ্ছা রেট আচ্ছা, যদি দেয়া না থাকে, আমি এইভাবে ডেপ্রিসিয়েশন রেটটা বের করব। ঠিক আছে, জি। সো আমি এখানে এখানে একটা কথা আছে, এখানে দেখেন, ডেপ্রিসিয়েশন হচ্ছে বুক ভ্যালু ইন্টু ডেপ্রিসিয়েশন রেট। বুক ভ্যালু কাকে বলে, বুক ভ্যালু হচ্ছে, যেটা দিয়ে কিনলাম, বুক ভ্যালু হচ্ছে মেশিনের কস্ট, মেশিনের কস্ট মাইনাস প্লাস ডেপ্রিসিয়েশন। আনুষঙ্গিক। না, ডেপ্রিসিয়েশন, এটাকে বলা বুক ভ্যালু, বইয়ের মূল্য। মানে বুক ভ্যালু বলতে বোঝায় ডেপ্রিসিয়েশন রেট। তাহলে এখন আমরা দেখি, আমরা একটু একটু দেখলে ইজি ইজি হবে আমাদের কাছে। যেমন ধর উদাহরণটা এরকম আছে, কস্ট 50,000, ইউজফুল লাইফ 5,000, রেট হচ্ছে রেট হচ্ছে 20%। এখানে আমি একটা কথা বলি, এখানে কিন্তু সেলভেজ ভ্যালু বাদ দেওয়া যাবে না। সেলভেজ ভ্যালু কি দেওয়া যাবে না, বাদ বাদ দেওয়া যাবে যাবে না। না, বাদ যাবে না, মনে রাখতে হবে এটা। ঠিক আছে, আর এটা কমতে 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 ওই 10 বছর পরে সেলভেজ ভ্যালু সমান এমনি হবে, বাদ দিলে ডাবল কাউন্টিং হয়ে যাবে। দেখেন, তাহলে আমার প্রথম বছর, আর ধর আমার 3 বছরের ডেপ্রিসিয়েশন বের করতে বলছে, হ্যাঁ, তাহলে প্রথম বছর আমার ডেপ্রিসিয়েশন, আমি ডেপ্রিসিয়েশন রেট কত পাইলাম, 20%, তাই না? সাপোজ আমি 20% পাইলাম, তাহলে প্রথম বছরের ডেপ্রিসিয়েশন কত হবে আমার, প্রথম বছরে বুক দশ ভ্যালু হাজার তো টাকা ওই 50,000 টাকাই। আমি পার্সেন্টেজ করি 20%। ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে হচ্ছে কত, 10,000। যখন আমি সোম সেকেন্ড ভাই, ইয়ারে বের করছি, জি। আমি একটু বলি। আমি যখন পণ্যটা কিনবো, বুক হুম। ভ্যালুতে তো আমার প্রথম বছর ডেপ্রিসিয়েশন হবে না। না, প্রথম আমি বছরটা আমার, প্রথম বছরটা আমার ওই কস্ট দিয়েই হবে, মানে যেটা আমার টোটাল কস্ট। কারণ বুক ভ্যালু আমি তো সেটাই এখনো থাকবে। তো ডিভিশন পাই নাই, তাই না? এখন আমি পাই নাই। অর্থাৎ ইন্ডিয়ারে গিয়ে আমার হচ্ছে সেটা ডেপ্রিসিয়েশনে যাবে হ্যাঁ, পরবর্তী দেখেন, বছর। দেখেন আমি এটা একটু সহজ করে বুঝাই। প্রথম বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে এই টাকাকে আমি ডেপ্রিসিয়েশন রেট দিয়ে গুণ দিলাম, এটা। খেলাটা জি। শুরু হয় সেকেন্ড ইয়ার থেকে। সেকেন্ড ইয়ার থেকে খেলাটা শুরু হবে কিভাবে, এই যে 50,000, এতে মাইনাস মাইনাস হচ্ছে ওই যে ডেপ্রিসিয়েশন যেটা, ডেপ্রিসিয়েশন।
এটা বাদ দিলে বের হবে বুক ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে আমার বুক ভ্যালু বের হলো। তাহলে এটার উপরে 20%, কত হবে? 8,000, তাই না? আচ্ছা। তারপর থার্ড ইয়ারে আমার কি হবে যে এই যে আমার এই 8,000 টাকা যখন আমি এটা 32,000 ইন্টু 20%। এটা আমি টেবিল আকারে দেখাইলে আপনার কাছে একটু সুবিধা হবে। হ্যাঁ, আমি একটু বেশি টেবিল ক্লিয়ার আকারে হবে, দেখাই। জি। টেবিলটা দেখাইলে একটু স্পষ্ট হবে। এই দেখেন, দেখা যাচ্ছে তো না? হুম। জি। প্রথম বছর আমার ওপেনিং ভ্যালু ছিল 50,000। ডেপ্রিসিয়েশন রেট সবগুলো লিখে দিবেন। তো ডেপ্রিসিয়েশন কত হইলো আমার? এই দুইটা মাল্টিপ্লাই করলে 10,000। 10,000। তাহলে এই এই ওপেনিং ব্যালেন্স থেকে এটা বাদ দিলে কত হয়? 40,000 40,000। এটা হচ্ছে এই যে, ঠিক আছে, ক্লোজিং ভ্যালু। ক্লোজিং ভ্যালু হচ্ছে এটা। এটা প্রথম বছর শেষে। হ্যাঁ, প্রথম বছর শেষে এটা হচ্ছে। তো এইটা আবার কোথায় চলে আসবে? এই দ্বিতীয় বছর। সেকেন্ড ইয়ারে এটা বুক ভ্যালু, ঠিক আছে? এটার উপরে আবার ডিমিনিশিং 20%। ভ্যালু। ডিমিনিশিং মানে কি? ডিমিনিশিং মানে হচ্ছে কমতে থাকবে আর কি, কমা মূল্যের উপরে। এটার উপরে আবার 20% করলে হবে 8,000। তাহলে 40 থেকে 8,000 বাদ দিলে হবে কি? 32,000। 32,000 এটা আবার পরের বছরের, গত বছরের লাস্টে যেটা ওপেনিং থাকবে ওপেনিং ভ্যালু। এটা পরের বছর ওপেনিং ভ্যালু আসবে, ঠিক আছে? ঠিক ওই যে খতিয়ান করছিলেন না, খতিয়ানের মতো 20%। এটার উপর ধরলে আবার হবে 6,400। তাহলে এই 32,000 থেকে 6,400 বাদ দিলে থাকে 25,600। তো পরের বছর যদি আবার বের করতে বলে 5 বছরে, এখানে আবার এরকম হবে, এভাবে চলতে থাকবে, 25,600। ঠিক আছে? শেষ বছরে এসে কি হবে এটা আমি একটু আপনাদের বলি। আমরা তো যে সেলভেজ ভ্যালুটা বাদ দিই নাই, এটা আবার এখানে হবে 25,600, তাই না? 600। এটার উপরে 20% করলে কত হয় দেখেন তো? 5,120 টাকা। 5,120 টাকা। তাহলে মাইনাস করলে কত হবে? 20,480। 20,480 টাকা। এটা বুক ভ্যালুতে রাখেন, ইয়ার 5-এ 20,480, ঠিক আছে? এখন আমার এখানে সেলভেজ ভ্যালুর কিছু বলছিল। ধরেন সেলভেজ ভ্যালু যদি বলে 15,000 টাকা, যদি পরীক্ষার সময় এরকম থাকে সেলভেজ ভ্যালু 15,000, সেলভেজ ভ্যালু 15,000 মানে হচ্ছে ইয়ার এন্ডে এই এই ভ্যালুটা হবে কি? 15,000 টাকা, ঠিক আছে? তো এটা হওয়ার জন্য ডেপ্রিসিয়েশন যা দরকার 5,480, ঠিক আছে? তার মানে ওটা লিখে দিতে সেলভেজ হবে। ভ্যালু, হ্যাঁ ওইটা লিখে দিতে হবে মাইনাস করে সেলভেজ ভ্যালু। যা করে আমরা অঙ্ক করাই ওনার সঙ্গে, আমাকে ইজিটা বুঝাই নেই। তো এখন বলেন এইখানে কোনো প্রবলেম আছে কিনা কারো? বলেন প্রবলেম নাই, ওপেনলি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। জি। প্রশ্নটা হচ্ছে, আমি 2026 সালের ন- অক্টোবর বা সেপ্টেম্বর মাসে একটি কম্পিউটার কিনলাম আমার প্রতিষ্ঠানের জন্য বা ব্যাংকের জন্য। হুম। ব্যাংক সরবরাহ করলো, তাহলে এই ডিসেম্বরে গিয়ে কি এটার পরে কোনো ডেপ্রিসিয়েশন হবে? অক্টোবর কবে কিনছেন এটা? 26-এর সেপ্টেম্বর, অক্টোবর অথবা জুলাইয়ে। দু স্পেসিফিক করে বলেন, স্পেসিফিক বলেন কবে কিনছেন। আচ্ছা, দু হাজার 25 পঁচিশ দিয়ে বলেন, সালের 25-এ কিনছেন, দুই 26-এ হবে হাজার কিনা। 2025-এ বলেন কত দিয়ে কিনছেন, কবে কিনছেন বলেন। আমি 2025 সালে 50,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনলাম, সেটা হচ্ছে 2025 সালের জুলাই মাসে। জুলাই 1 না 31? উম, জুলাইয়ের 1 তারিখে। জুলাই 1 তারিখে, তার মানে জুলাই গুনতে হবে, তাই না? তাহলে পুরোটাই। এই এটা কি 25 সালের, আমি বলি 25 সালের 25-এ ডেপ্রিসিয়েশন যদি ধরতে যান, তাহলে কয় মাস পাবেন? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 অক্টোবর, মাস। নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। 6 মাস, তাই না? তাহলে এক বছরে ডিপ্রিসিয়েশন কত হয়? ধরেন এই 50,000-এর 20% করেন, 10,000 আসছে না? হুম। 10,000। তাহলে এটাকে
12 দিয়ে ভাগ দেন, আর কত, 6 মাস, 6 মাস। 6 6 মাস, দিয়ে গুণ দেন, তাহলে কত আছে, 5,000 টাকা 5,000। ডিপ্রিসিয়েশন ধরতে পারবেন এখানে। ঠিক অর্থাৎ আছে। যে বছর যে পণ্য কিনলাম সেই বছর আমি ডেপ্রিসিয়েশন করতে পারবো। হ্যাঁ, রিমেইনিং মান্থের জন্য আপনি করতে পারেন, যেদিন থেকে ইউজ করা শুরু করবেন ওই দিন থেকে আপনি ওই বছরের যে কয় রিমেইনিং টার্ম পর্যন্ত আপনি ডেপ্রিসিয়েশন ধরতে পারবেন। ঠিক আছে। জি। বলেন, কার কোনো কোশ্চেন আছে বলেন। অবশ্যই আছে, বুঝেন না, কেউ কেউ বুঝেন নাই, কিন্তু বলবেন না যে ও বুঝি ভাই, নাই। এটা লাস্ট ইয়ারের যে ফিফথ ইয়ারের যেটা ক্যালকুলেশন করছেন ওইটা একটু বুঝি না। ওরা পরে এরকম তো বুঝছেন নাকি? হ্যাঁ, বুঝছি। এটা বুঝি। হ্যাঁ, আগে সহজটা বুঝি আমরা। হ্যাঁ, এটা মডিফাইড ভার্সন হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মডেল। সব সেম, এইটা আর এটা হুবহু সেম। পার্থক্য হচ্ছে এখানে বলছে কি ডাবল ডিক্লাইনিং, তাই না? এই যে আমরা একটা রেট বের করছি না, এখানে ইউজফুল লাইফ দিয়ে রেট আসছিল কত, 20%। ডাবল ডিক্লাইনিং মানে হচ্ছে তুমি দ্বিগুণ হারে ডেপ্রিসিয়েশন ধরবা। তার মানে তোমার স্টেট লাইনে যদি 20% আসে, তাহলে সেটাকে 2 দিয়ে 40 গুণ করে 40% রেট ধরতে হবে। ঠিক আছে, এইটুকুই পার্থক্য, আর সব সেম। ঠিক আছে। সো এই যে স্টেট লাইনে ডেপ্রিসিয়েশন বের করার রুল হচ্ছে 100% ডিভাইড বাই ইউজফুল লাইফ। যেই রেট আসবে তাকে জাস্ট 2 দিয়ে গুণ দিয়ে রেট ডাবল করে দিতে হবে। ঠিক আছে। তো এই যে সিমিলার ওই কোশ্চেনটাই এই যে এখানে সলিউশন দেওয়া হলো। এনি কোশ্চেন? ডিক্লাইনেরটা আমি ডাবল করে দিব। জি, ডিক্লাইনটাকে ডাবল ডিক্লাইন করে দিতে হবে। কিন্তু ডাবল ডিক্লাইন হলে মানে হ্যাঁ, এদিকে থ্রি প্রযোজ্যটা স্টেট লাইন এবং রিডিউসিং ব্যালেন্স দুইটা দিক প্রযোজ্য। দুইটা একই অঙ্ক, জাস্ট খালি এটা রেটটা ডাবল করে দিতে হবে, অবচিতি হার ডাবল করতে হবে। বুঝছেন? রেটটা তো ডাবল দিয়ে জি। থাকবে। রেট ডাবল দেওয়া থাকবে না, রেটই দেওয়া থাকবে না, আপনাকে রেট আগে বের আচ্ছা আচ্ছা, করতে হবে। বের এই যে করতে হবে। এইভাবে রেট বের করতে হবে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। প্রশ্নটা থাকবে কেমন তাহলে? প্রশ্ন প্রশ্নটা আগে নিয়মগুলা দেখি, তারপর প্রশ্নটা আমরা না, পরে দেখি। এখানে তো ভাইয়া যদি আমি স্ট্রেট লাইনটা বের করতে পারি তার সাথে 2 গুণ করলে তো হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, দ্বিগুণ করতে হবে। ঠিক আছে। আর দুইটা আছে তাই না? না, তিনটা। তিনটা তো পারা যাবে না, আর একটা করাই দিই। ঠিক আছে। ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড, বাকিগুলোও সহজ আছে, শেষেরটা একটু এই দুইটা করাই দিই। ওই এটা পরের দিন করাই দিব না। ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড, ওই যে আমরা বললাম না যে মেশিনের টাইপস অনুযায়ী ডেপ্রিসিয়েশন চেঞ্জ হয়। এক্স রে কতগুলা করতেছেন, তাই না? কতগুলা কতগুলা আউটপুট এখান থেকে বেরোতেছে। এটার সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন পার ইউনিট সমান সমান ডেপ্রিসিয়েশন পার ইউনিট সমান সমান কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই টোটাল ইউনিট। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন পার ইউনিট কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। আগে আমরা এটা দেখি, মূল সূত্র হচ্ছে এইটা, এই যে এইটা, এটা পরে আসবে। তাহলে মূল আগে dep- ইউনিট করে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, না না, ওইটা ইউনিট পরে, এটা পরে। আগে আমাদের ডেপ্রিসিয়েশন সূত্র রাখতে হবে, ডেপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান ডেপ্রিসিয়েশন পার ইউনিট ইনটু অ্যাকচুয়াল ইউনিট প্রডিউসড। বিষয়টা কিরকম? বিষয়টা এরকম যে আপনার আপনার প্রতিটা ইউনিট, প্রত্যেকটা পণ্য প্রস্তুত করতে আপনার মেশিনের ডেপ্রিসিয়েশন কতটুকু হয়। ধরেন প্রত্যেকটা, আপনি মেশিনটা কিনছেন 50,000 টাকা দিয়ে, প্রত্যেকটা পণ্য প্রস্তুত করতে আপনার 2 টাকা করে
আপনার মেশিনের অপচয় হয়। এখন আপনি এই বছরে করছেন 5,000 ইউনিট পণ্য প্রস্তুত, তাহলে আপনার মেশিনের অপচয় কয় টাকা হয়েছে? 10,000। 10,000। বিষয়টা বুঝছেন? বিষয়টা বুঝছেন? হুম? না, একটা পণ্য, কি বলেন, একটা পণ্য প্রস্তুত করতে আপনার দুই অপচয় হয় হলো 2 টাকা। আপনি পণ্য প্রস্তুত করছেন 5,000 ইউনিট, তাহলে মানে 1 বছরে, তাহলে আপনার মেশিনের মূল্য কত কমছে? 40 হবে তাহলে, হুম? 10,000 বাদ গেলে। 10,000 কমছে। 10,000 কমছে? 10,000 কমছে? স্টিল বুঝেন নাই? এখনো বোঝেন নাই? ধরেন একটা ব্যাগ 50 প্রস্তুত থেকে 10 কমলে তো তাহলে 40 হ্যাঁ, থাকবে। জাস্ট এখানে আমাদের এই যে, ও আচ্ছা, রেসিডুয়াল ভ্যালু তো আমরা বাদ দিব, তাই না? এটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন পার ইউনিট। তো ডেপ্রিসিয়েশন ইয়ার, প্রতি বছরে ডেপ্রিসিয়েশন কত হয়, পার ইউনিটে ডেপ্রিসিয়েশন কত, আর অ্যাকচুয়াল প্রোডাকশন করছি কত, পার প্রত্যেক ইউনিট হলো 2 টাকা, আর অ্যাকচুয়াল হলো অ্যাকচুয়াল প্রোডাকশন করছি আমি যত টাকা, তো 2 দিয়ে তো 5,000। গুণ হবে, তাই না? হুম। 2 দিয়ে তো গুণ হবে। আপনি প্রতি ঘন্টায় স্যালারি পান 10 টাকা, আপনি ওভারটাইম, মানে ওভারটাইম পান 10 টাকা, আপনি ওভারটাইম করছেন হচ্ছে 100 ঘন্টা, তাহলে আপনি কয় টাকা পাবেন? 10,000। 10,000। তাহলে আপনি কত পাবেন? 10,000। 10,000 নাকি ইয়ে 1,000? 100, 1,000। আচ্ছা তাহলে 1,000। 1,000 টাকা। তো হুম। বিষয়টা তো এরকমই, প্রত্যেক ঘন্টায় আপনার মেশিনের মূল্য কমতেছে 10 টাকা করে, আপনি মেশিনটারে দিয়া উৎপাদন করছেন 100 ইউনিট, তাহলে হুম। মেশিনটার মূল্য কমছে বা ওর অবচিতি কত হয়েছে? 1,000, 1,000 টাকার মূল্য কমে গেছে ওর, তার 50,000 টাকা। ক্যাপাসিটি থেকে 1,000 কমে গেল। এক্স্যাক্টলি, ক্যাপাসিটি 1,000 কমে গেছে। এবার কমতে কমতেও ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা দেখি আগে, আমরা এই সূত্রটা, ডেপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান ডেপ্রিসিয়েশন পার ইউনিট আর ইউনিট প্রডিউসড, এটা তো দেওয়াই থাকবে। যেমন এই যে উদাহরণ হচ্ছে এটা, মেশিনের খরচ হচ্ছে 50,000, রেসিডুয়াল ভ্যালু 10,000, টোটাল ইউনিট প্রডিউসড কত টাকার, কতটা ইউনিট তৈরি করছেন? 20,000। তাহলে আমার সূত্র কি? ডেপ্রিসিয়েশন পার ইউনিট ইন্টু অ্যাকচুয়াল কত ইউনিট, তার অ্যাকচুয়াল আমি কত ইউনিট করছি? 50 থেকে বিশ 10 বাদ হাজার যাবে। ইউনিট 20,000 ইউনিট আমি অ্যাকচুয়াল তৈরি করছি, তাই না? এই মান পাইছি আমি, কিন্তু এই মানটা আমার বের করতে হবে, তাই না? হুম। পার ইউনিট কত, পার ইউনিট মান বের করতে হবে যেটা দিয়ে, কস্ট থেকে রেসিডিউয়াল ভ্যালুটা বাদ দিতে হবে। হ্যাঁ, ডিভাইড বাই বাদ টোটাল দিয়ে ইউনিট। টোটাল ইউনিট দিয়ে ভাগ করতে হবে। টোটাল ইউনিট তাহলে কত আসে? 2 টাকা। 2 দুই 2। টাকা করে আসে। ঠিক আছে, 2 টাকা করে আমার এখানে আসবে এটা পার ইউনিট। পার ইউনিট, তাহলে পার ইউনিট হচ্ছে আমার 2 টাকা করে। তাহলে জাস্ট আমি সূত্রে মান বসাই দিই, ডেপ্রিসিয়েশন পার ইউনিট, ঠিক আছে, সমান সমান, এই যে ডেপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান কি, 5,000। 5,000 ইউনিট পণ্য প্রস্তুত হয়েছে, 5,000 ইউনিট পণ্য প্রস্তুত হয়েছে, আর 2 টাকা করে খরচ, তাহলে 10,000 টাকা। এই যে এখানে যে টোটাল ইউনিট আছে, মানে এই মেশিনটা তার আয়ুষ্কালে সর্বোচ্চ 20,000 ইউনিট তৈরি করতে পারবে। তাহলে ঠিক প্রথম আছে, বছরে উৎপাদন 5,000, মানে টোটাল 5 বছরে করবে হলে গিয়ে 20,000। টোটাল 5 বছরে 20,000 করবে। ঠিক আছে, টোটাল 5 বছরে সে, না 5 বছর, 5 বছর 4 তো না, বছরে, 4 চার 25,000। বছরে। বছরে 4 বছর চার হবে। বছরে প্রথম বছরে 10,000, ঠিক আছে, প্রথম বছরে সে তার 10,000 ইউনিট তার ইয়ে হচ্ছে। ওকে, 10,000 তাহলে টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে। 10,000 টাকা তার ডেপ্রিসিয়েশন হচ্ছে। ঠিক আছে, তাহলে আর তাহলে তার 40,000 থাকবে। 5 বছরে সে ভেনিশ হয়ে যাবে, 5 বছরে, 5 বছরে সে ভেনিশ হয়ে যাবে।
বলেন, এটার কোনো কোশ্চেন আছে কিনা? কি কঠিন লাগে এটা? এটা একটু প্যাচ লাগতেছে। প্যাসে প্রথম যে বছর এই 5 বছর। 5,000 আসলো কোত্থেকে ভাই এটা? এই যে এটা জি। এটা পরীক্ষা দেয়া থাকবে। ধরা যাক প্রথম বছর আচ্ছা, উৎপাদন ধরা পাঁচ যাক হাজার এটা। আমরা জি। নেক্সট ক্লাসে অঙ্ক করাবো, তো তখন দেখবেন আরো ক্লিয়ার হবে। বুঝছেন? ওগুলো আপাতত ক্লিয়ার হয়েছে, এটা একটু ইয়ে মনে হচ্ছিল, এটা এটা মোটামুটি ক্লিয়ার। এটা এটা এই সূত্রটা আগে করতে হবে যে ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে ইউনিট মেথড মানে কয়টা ইউনিট তৈরি করা যাবে, ইউনিট প্রতি ডেপ্রিসিয়েশন কত। তো ডেপ্রিসিয়েশন পার ইয়ার অর্থাৎ প্রতি বছরে আমাকে স্ট্যান্ডার্ড বের করতে হবে, একটা তৈরি করতে গেলে কত টাকা ডেপ্রিসিয়েশন হয়, আর ওই বছর আর অ্যাকচুয়ালি কয়টা টোটাল উৎপাদন কস্ট আছে। থেকে আমার স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে টোটাল ইউনিট তো দেয়া থাকবে, তাই না? হুম টোটাল হুম। টোটাল ইউনিটটা দেয়া থাকবে না? হ্যাঁ, টোটাল যেমন ইউনিট দাঁড়ান আমি ভাগ করলে আমার হচ্ছে একটা বের হয়ে যাচ্ছে। একটা মিনিট, আমি একটা অঙ্ক এখানে দেখাই দিই, আজকে এই পর্যন্তই করাবো। আমি একটা অঙ্ক জাস্ট এখানে একটু দেখাই দিই, যেহেতু এটা আপনাদের কাছে কঠিন লাগতেছে, মনে হয় অঙ্ক একটা দেখানো দরকার এখানে। ভাই একটা প্রশ্ন করি। করেন। এই যে টোটাল ইউনিট, মেশিনটা কত ইউনিট কাজ করতে পারবে তার 4 বছরে, এটা তো ফিক্সড একটা দেয়া থাকবে অঙ্কে, তাই না? দেওয়া থাকবে, এই যে আমরা এখন দেখতেছি এখানে দেখেন, ইউনিট অফ অ্যাক্টিভিটি দেয়া থাকলে মেথডে তো এটা ইজি। ইউনিট অফ কত আউটপুট দেয়া মেথড, থাকবে এই কোশ্চেনটা একটু দেখি আমরা। এই যে এই দেখতে যে পাচ্ছি না। প্রবলেম আচ্ছা, অন। সুমন ভাই, আমাদের কি বের করতে হবে, কি পার ইউনিট বের করতে হবে নাকি ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার বের করতে হবে? ইয়ার, আমাদের সব তো ইয়ার, ডিপ্রিসিয়েশন পার ইয়ার, এরই তো আমাদের অ্যাকাউন্টিং এ বের করতে হয়। আচ্ছা আচ্ছা, ইয়ার বের করতে হবে। ওইটাই তো খরচ, দেখতে পাচ্ছেন? তাহলে ডেপ্রিসিয়েশন না, পার দেখতে পাচ্ছি ইউনিটের না। ফর্মুলাটা মোহাম্মদ ভাই, দেওয়া থাকবে, কস্ট কত, রেসিডুশিয়াল ভ্যালু কত, টোটাল ইউনিট কত, এটা দেওয়া থাকবে। সবই দেয়া থাকবে। এটা দেয়া দেখা স্ক্রিনটা থাকবে যে দেখা যাচ্ছে না ভাই। পার ইউনিটটা বের করতে হবে আর ডেপ্রিসিয়েশন ইয়ার বের করতে হবে, শেষ। দেখা যাচ্ছে না? না না, না ভাই, স্লাইডে দেখা না যাচ্ছে না। ভাইয়া। আচ্ছা, দেখা যাবে, একটা মিনিট। এবার আপনাকে দেখা যাচ্ছে। দেখেন তো, হ্যাঁ, আসছে দেখাচ্ছে। আসছে আসছে। জি, দেখছি। প্রবলেম 1, এই মুনতাহা শীটটা ইলেকট্রনিক। দেখেন, আপনারা আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ, আমি যেগুলো যা যা শিখিয়ে দিচ্ছি। মুনতা ইলেকট্রনিক্স লিমিটেড পারচেজে মেশিন কত, 3,15,000 টাকা দিয়ে এই মে মাসে কিনছে। কত পেজ এটা? ইউনিট অফ অ্যাক্টিভিটি। আচ্ছা, এটা দেখি 3 নাম্বারটা, হ্যাঁ, 3 নাম্বারটা কত দেখাই। পেজে ভাই এটা? এটা 19 পেজ। যেমন দেখেন, রাফি এন্টারপ্রাইজ পারচেজ এ ফ্যাক্টরি মেশিন এট এ কস্ট অফ 18,000 টাকা অন জানুয়ারি 2020। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ সেলভেজ ভ্যালু 2,000 টাকা। তাহলে সেলভেজ ভ্যালু কত? 2,000, ঠিক আছে। 2,000 টাকা। সেলভেজ ভ্যালু এসভি। আর ইউজফুল লাইফ কত? 4 বছর। 4 বছর। ইউজফুল লাইফ 4 বছর। ডিউরিং দিস ইউজফুল লাইফ দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি ইউজড 16,000 আওয়ার, ঠিক আছে। 16,000 ঘন্টা এটা ইউজ করা যাবে। আচ্ছা, এটা এটা মনে হয় এই অঙ্কের জন্য না, এই অঙ্কের জন্য এটা না। আমরা ইউনিট অফ অ্যাক্টিভিটির জন্য এত আওয়ার্স, তো এই যে পিছনে সব সূত্রগুলো আছে এখানে দেওয়া, হ্যাঁ।
আচ্ছা, প্রথম অঙ্কটাই আমরা দেখে দেব, এখানেই দেখাই দিই, ওই জায়গায় একটু সহজ আছে। যেটা প্রবলেম ওয়ান দুইবার আসছে, এটা প্রবলেম 2 হবে এটা। মুনতাহা ইলেকট্রনিক্সে পারচেজ এ মেশিন 3,15,000 টাকা, মে 2023-এ। ইট ইজ এস্টিমেটেড দ্যাট ইট উইল হ্যাভ ইউজফুল লাইফ 10 years। ঠিক আছে, তাহলে মেশিনের খরচ হচ্ছে 3,15,000, ইউজফুল লাইফ হচ্ছে 10 years 10 years, স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু 15,000 টাকা। ঠিক আছে, 15,000 টাকা হচ্ছে ইউজফুল লাইফ। প্রোডাকশন অফ কত? 2,40,000 ইউনিট টোটাল প্রোডাকশন। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ ইউনিট, টোটাল ইউনিট করা যাবে এই মেশিন দিয়ে 2,40,000। ওয়ার্কিং আওয়ার্স এত, এটা আমাদের দেখার বিষয় না, আমরা যেহেতু এটা করতেছি, ওয়ার্কিং আওয়ারটা যখন আমরা করাবো তখন ওই অঙ্ক লাগবে। ডিউরিং 2024 দ্য কোম্পানি ইউজেস মেশিন এত আওয়ার্স অ্যান্ড মেশিন প্রডিউসেস এত ইউনিট। তাহলে এই বছরে মেশিন ইউজ করছে, এই কয়টা তৈরি করছে? 25,500 ইউনিট প্রস্তুত করছে। তাহলে আমার ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথডে আমার ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন পার ইয়ার এই ইউনিট মেথডে, এখানে তো সবগুলো মেথড আছে, এই কারণে আর কি আমি পার্শিয়ালটা নিছি। ডেপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান কি? ঠিক আছে, পার ইউনিট ডেপ্রিসিয়েশন, পার ইউনিট ডেপ্রিসিয়েশন ইনটু কি? টোটাল ইউনিট প্রডিউসড। ঠিক আছে, দ্যাট ইয়ার। টোটাল হ্যাঁ, অ্যাকচুয়াল ইউনিট নাকি না ওই অ্যাকচুয়াল ইউনিট প্রডিউসড। ঠিক আছে, অ্যাকচুয়াল ইউনিট প্রডিউসড। তাহলে আমরা পার ইউনিট ডেপ্রিসিয়েশন বের করি। পার ইউনিট ডেপ্রিসিয়েশন সমান সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই টোটাল ইউনিট। টোটাল ইউনিট যেটা মানে ওর জীবদ্দশায় তৈরি করতে পারবে। তাহলে কস্ট কত? 3,15,000 থেকে এই সেলভেজ 15 বাদ, তাহলে কত হবে? 3 3,00,000। লাখ 3,00,000-কে বাদ দিবেন কত দিয়ে? 2,40,000 দিয়ে, তাই না? বুঝছেন? দুই এটা লাখ বুঝছেন? চল্লিশ হ্যাঁ এটা 2 লাখ বুঝছেন? 40 ওয়ান পয়েন্ট জি টু ফাইভ 1.25 সবাই 25 বুঝছেন? জি 1.25 বুঝছেন? হ্যাঁ। তাহলে এখন আমরা ওই সূত্র অনুযায়ী বসায় দেই যে ডেপ্রিসিয়েশন পার ইয়ার, পার 1.25 ইউনিট ইন্টু পার ইউনিট ডেপ্রিসিয়েশন ইনটু অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে 1.25, আর অ্যাকচুয়াল প্রোডাকশন কত? কত বলছে? 25,500 নাকি? এই যে এখানে দুই দেওয়া আছে 2,000, না, হ্যাঁ, 25,500 ইউনিট। 500 2,40,000 25,500 ও 500 ইউনিট কত হয়? আমরা এখানে দেখি 31,875 31,875। এবার বুঝছেন অঙ্ক করলে কত ক্লিয়ার হয়ে যাবেন? হুম ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা এই পর্যন্ত করাই। বাকি দুইটা মেথড আছে, বাকি দুইটা না তিনটা মেথড আছে যেন, ওই মেথড গুলো আমরা নেক্সট ডেতে করাই দিব। দুইটা থাকবে, 4টা করলাম আমরা। 4টা করেছি তাই না? তাহলে দুইটা মেথড আমাদের বাকি থাকবে, এই দুইটা আমরা করে ফেলবো। এই দুইটা মেথড, এই দুইটা মেথড আমি এখানে করাই দিতে পারি। ঠিক আছে, করাই দিই, হ্যাঁ, কি বলেন? সকালবেলা অফিস আছে ভাই, 1.5 ঘন্টা আগে বেরোতে হয় ভাই। তাই জি। এটা সহজ আছে, ওই যে ইউনিট মেথড যেটা করলেন না, জাস্ট খালি ইউনিটের জায়গায় আওয়ারটা আসবে হুবহু, মানে মানে কি বলে, দুই বোন আর কি, এইটা আর এটা। ওইখানে ছিল
মানে কত ইউনিট তৈরি করতে পারবেন আর এখানে কত ঘন্টা তৈরি করতে পারবেন, একই সূত্র। ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, ডেপ্রিসিয়েশন পার আওয়ার, অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার। মানে এই মেশিন দিয়ে আপনি এত ঘন্টা কাজ করাতে পারবেন, যে কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইড বাই টোটাল ওয়ার্কিং আওয়ার। হুবহু সেম না? দেখেন তো, সেম না পুরো? সেম। একবারে সেম। তাহলে এটাও কিন্তু পারবেন। এটা শুধু আওয়ার দিয়ে করতে হবে, এটা ছিল ইউনিট দিয়ে, এটা হচ্ছে আওয়ার দিয়ে। এটা বাদ রাখি আমরা, আমরা এই পর্যন্ত ইয়ে করে রাখি। ঠিক আছে? জি। তাহলে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, হ্যাঁ? কি বলেন? দেন ভাই। দেন। অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আমি ওই গ্রুপে পেয়ে যাবেন আজকেই। আশা করি আপনারা পারবেন বাসায়। এবং ডেপ্রিসিয়েশনের অঙ্ক কিন্তু আসবেই, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বলেন, কোনো কোশ্চেন আছে কিনা? সবাই বুঝছেন তো? আমি চাই সবাই বুঝেন। আর কেউ যদি পিছিয়ে থাকেন, শোনেন আমি আপনাদেরকে বলি, যদি কেউ পিছিয়ে থাকেন, শোনেন, আলটিমেটলি আপনাকে পাস করতে হবে। পাস করার জন্য আপনি যত ধরনের কৌশল নেন, এবং আপনি যদি পিছিয়ে থাকেন, বুঝতে হবে আপনি মানে মানে ওই প্যারালালি আগাতে পারতেছেন না। যে আপনাদের মধ্যে থেকে অনেকে আছে অনেক ভালো বুঝেন, আবার অনেকে আছে অনেক ভালো বুঝেন না। আপনারা নিজেরা নিজেরা ওই গ্রুপের মধ্যে সবারই নাম্বার আছে, নিজেরা নিজেরা কমিউনিকেট করে, আপনারা নিজেরা ডিসকাশন করে জিনিসগুলো সলভ করলে আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে? কারণ আমার পক্ষে আপনাদের এই 100 জনকে তো সময় দেওয়া সম্ভব না, ঠিক না? আমি সময় দেবো আপনাকে জেনারেলি। সো আপনারা যখন নিজেরা নিজেরা করবেন, তখন দেখবেন যে এই যে আমাকে জিজ্ঞেস করতে সবার সামনে আপনাদের যে হেসিটেশনটা লাগে, এটা লাগবে না। ঠিক আছে? সো আলটিমেটলি মনে রাখবেন আপনার গোল হচ্ছে পাস করে যাওয়া। সো আপনি 9-6 করে যেভাবে গুড়িয়ে করে 45 উঠে আনতে পারলে মানে মুক্তি পেয়ে যাবেন। আচ্ছা সুমন ভাই, নেক্সট ক্লাসে কি করাবেন? এই যে এটাই আরেকটা আরেকটা মেথড তো আছে। আচ্ছা তাহলে ওই মেথডটা আমরা একটু দেখে নিলে আগে মনে হয় দেখে বুঝে নেন, আমার তো এখানে দেওয়াই আছে, সব তো হুম আপলোড করে দিছি, একই জিনিস। আগে দেখলে একটু সুবিধা হয়। আর না, আজ এই পর্যন্তই। আজকের মধ্যে রাখেন, রেজাল্ট অলরেডি 1.5 ঘন্টা রেজাল্ট হয়ে কবে গেছে। হবে সুমন ভাই, রেজাল্ট এই সপ্তাহে, জানেন? এই এই সপ্তাহে। সপ্তাহে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই। পাশ করলে কিন্তু এই ক্লাস আর করব না। ও, আপনি অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়েছিলেন না? দিয়েছি। ও, না না, ভালো কথা, ইনশাল্লাহ আমি দোয়া করি পাস করে যান। ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, সো শোনেন, যারা সুমন পিছিয়ে ভাই, আছেন, এখানে ডেপ্রিসিয়েশনের ইয়েটা দেননি কেন? ওই যে বাংলা, যে ইয়েটা আপনি এতক্ষণ ধরে যে বিভিন্ন মেথড গুলো বুঝালেন না, জি, ওটা কিন্তু আমি দেখলাম যে ওয়ার্কশিটে আপনার গাইডলাইন গুলো ছিল। আমি যে শিটটা পেয়েছি, কিন্তু ডেপ্রিসিয়েশনের ওই মেথডের এগুলো কিন্তু ফর্মুলা গুলো ছিল নেই আর কি আমার কাছে। এটা এটা তো আজকে এই আজকে যে আপলোড করছে। করছে এটা ম্যাডাম। আজকে আপলোড করে দিছি, আজকেই। ও আচ্ছা, এই জন্যই মনে এ- হয় পাই। সরি। এটা ঠিক এটা আছে, জন্ম নিছে আজকে, আপনি এটা কেমনে পাইবেন? আচ্ছা ঠিক আছে। এবং এটা রেডি হয় নাই দেখে তো আমি 15 মিনিট টাইম নিয়েছিলাম ক্লাসটা করানোর জন্য। কারণ ওটা রেডি না করে ক্লাসটা তো ফ্রুটলেস হতো। আমি ডাইরেক্ট অঙ্ক করাইলে, এই অঙ্ক দেখেন না, অন্য কেউ বুঝাইতে গেলে পুরা ও নিজেই এই ডেপ্রিসিয়েশনের মধ্যে ঢুকে পেঁচে পড়ে যাবে। ঠিক আছে? আর এত ইয়া না তো, এটা বুঝাইতে পারলে অনেক সহজ, কি যে বুঝাইতে পারবে না ও দেখবেন আরো কনফিউজড হয়ে যাবে। ভাই হুম। এই অ্যাকাউন্টিং এ পাস করাই দেন, আমি বুফে খাওয়াই দেবো আপনারে। ভাই, পাস ভাই এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? আমি তো আমার সর্বোচ্চ দিচ্ছি, আর আপনি আপনার সর্বোচ্চটা দেন, পাস করে যাবেন। ঠিক আছে? দিতে তো দেয় না, অফিস থেকে বের হইতে সমস্যা। আপনি অফিসে শুক্র গেলে অফিসের শনিবারটা চিন্তা ভাবনা। শুক্র শনিবারটা কাজে লাগান। শুক্র শনিবার যে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে রাখে, না গেলেও বেজার। মানে আসলে এই বয়সে এসে সময় দেওয়াটা কঠিন, ভাইয়া নতুন তারপরে বিয়ে দিতে হবে, করছেন ভালো নাকি? কথা। ভাই যদি বিয়ে একটা করছিলাম। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ডেপ্রিসিয়েশন করবেন নাকি? অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন কালকেই, হ্যাঁ? জি আর ঠিক নেক্সট আছে। মান্থে একটা পরীক্ষা অ্যাকাউন্টিং এর উপরে হবে। ঠিক আছে? যতটুকু করাবো ততটুকু আমি আমি বলে দিব কোন কোন জিনিসগুলো আপনি প্র্যাকটিস করবেন, হ্যাঁ? জি অবশ্যই।
ঠিক আছে, পরীক্ষা সবাই দরকার, ভালো থাকেন। পরীক্ষা দিলে ভালো হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। এমনি অ্যাকাউন্টিং তো রেজিস্ট্রেশন করছে প্রায় 40 জনের উপরে, কিন্তু ক্লাসে দিয়ে এভারেজে 15-20 জন এরকমই থাকে। ভয় পায়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।